সবাইকে স্বাগতম। আবৃত্তি প্রশিক্ষণ ও সংবাদ পাঠ কর্মশালার তৃতীয় ক্লাসে। ক্লাস শুরুর পূর্বে একটি মজার ধাঁধা জিজ্ঞেস করছি। ধাঁধাটি হলো, পৃথিবীর যত মানুষের যত কার্যক্রম আছে এর পিছনে একটি শব্দ কাজ করে, একটি উচ্চারণ, কিন্তু সেই উচ্চারণের দুটো ভাষায় দুটো ভিন্ন মানে তৈরি হবে এবং সেই দুটো শব্দ ছাড়া মানুষের সমস্ত কার্যক্রমের পিছনে আর কোনো কারণ কেউ খুঁজে বের করতে পারবেন না। সেই শব্দটা কি? আপনি যদি জীবনে যে কোনো স্তরে, যে কোনো জায়গায়, যে কোনোভাবে সফল হতে চান, বড় হতে চান, নিজের জায়গা তৈরি করতে চান, আপনাকে অবশ্যই এই সূত্রের গভীরতা জানতে হবে, এই সূত্রের সদুত্তর আপনার জানা থাকতে হবে। এই সূত্রটি কোনো পৃথিবীর মহৎ দার্শনিকের কাছ থেকে আমার ধার করা নয়, কিংবা কোনো নোবেল বিজয়ী কোনো লেখকের কাছ থেকে গ্রহণ করা নয়। এটি সম্পূর্ণ আমার চিন্তা চেতনা প্রসূত এবং আমার সম্পূর্ণ রিসার্চের একটি ফল। এটি আমার আবিষ্কার, একদমই একান্ত আমার আবিষ্কার। আপনারা এই জিনিসটি মাথায় নেন, নিয়ে দেখেন এর উত্তরটা খুঁজে বের করতে পারেন কিনা। যদি না পারেন, ক্লাসের শেষ দিকে বা মাঝামাঝি কোথাও আমি এই উত্তরটা দিয়ে দিব। আপনারা চেষ্টা করেন যে এই উত্তরটা আপনারা খুঁজে বের করতে পারেন কিনা। প্রয়োজনে আমার ভিডিওটা কিছুক্ষণ পজ করে রাখুন, 10 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, খুব নীরবে গভীরভাবে চিন্তা করে দেখুন তো যে আপনি আপনার চিন্তার মহাসমুদ্র থেকে এর যে সঠিক উত্তর আপনি খুঁজে বের করে আনতে পারেন কিনা। যদি না পারেন, অসুবিধা নাই, আমি এই ক্লাসের মাঝামাঝি বা শেষ দিকে আমি এই উত্তরটি দিয়ে দিব এবং আপনারা দেখবেন যে আসলে আমি যেটা বলছি এর বাইরে পৃথিবীতে আর কোনো কার্যকারণ আসলে নাই। পৃথিবীর যত মানুষের যত কার্যক্রম আছে পেছনে এই একটা উচ্চারণ কাজ করে, যেই উচ্চারণের মাধ্যমে দুটো ভাষায় দুটো ভিন্ন শব্দ ইন্ডিকেট করা যায় এবং দুটো শব্দের দুটো ভিন্ন মানে হয়। এবং এই মৌলিক দুটি কারণ ছাড়া, ওই একটি উচ্চারণ ছাড়া আর কোনো কিছু নাই কার্যক্রমের পেছনে কার্যকারণ। যত ভাষার, যত দেশের, যত ভূগোলের যত মানুষ আছে সবার কথা বলেছি আমি, শুধুমাত্র বাংলাদেশের কথা বলিনি, শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের মানুষের কথা বলিনি। আচ্ছা, যাই হোক, এটা একটা ছোট্ট ধাঁধার খেলা দিয়ে শুরু করলাম ক্লাসটা। আসলে আমি কি চাই? আমি চাই যে আপনারা ভবিষ্যতে সংবাদ পাঠক হবেন, আবৃত্তি শিল্পী হবেন। কেন আমি মাঝখানে মাঝে মাঝে দেখবেন, খেয়াল করবেন যে আমি কিন্তু আমার ক্লাসের বাইরে দু একটি ধাঁধা, দু একটি জোকস, দু একটি মজার কাণ্ড, মজার বিষয় নিয়ে কথা বলি, চিন্তার বিভিন্ন ধারা নিয়ে কথা বলি। কেন বলি এই জন্য যে, কারণ আমি চাই পৃথিবীতে যারা অনেক বড় হয়েছে তারা কিন্তু শুধুমাত্র শারীরিক এবং দৈহিক শ্রমের কারণে হয়নি। শুধুমাত্র দেহ খাটিয়ে প্রতিদিন 700 টাকা ইনকাম করা যায়, কিন্তু আপনি যদি মাথাটা খাটান তাহলে আপনি 700 কোটি টাকা পর্যন্ত অর্জন করতে পারবেন। নিশ্চয়ই এরকম কোনো ওয়ে পৃথিবীতে আছে যে ওয়ে দিয়ে সাধারণ মানুষ জিরো থেকে হিরো হয়েছে, 1000 কোটি টাকার মালিক হয়েছে। সেই ওয়েটা কি, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি না পারলে তো সেটা যে মিথ্যে হয়ে গেল তা নয়। আমি যেটা বলার চেষ্টা করছি যে আপনার ব্রেইন, আপনার মস্তিষ্ক, এটাকে যদি আপনি জ্ঞান আহরণে কাজে লাগান, নতুন নতুন উপাত্ত সংগ্রহ করেন, নতুন নতুন দর্শন পড়েন, আপনার ভেতরের ভয়, দ্বিধা, আপনার ভেতরের ডাউট এবং যেই সব নেগেটিভ ফিলিংস আপনাকে পিছনে ধরে রাখে, আপনাকে এগোবার পথে বাধা দেয়, সেগুলো ধ্বংস হয়ে যাবে। আর সেগুলো ধ্বংস হলেই আপনার ভেতরে সুন্দর, সবচেয়ে সর্বোচ্চ সুন্দর ফুলটি আপনি সৃষ্টি করতে পারবেন এবং সেটা ফুলে ফুলে সুরভিত হলে তা অনেকের মনোমুগ্ধতার কারণ হবে। ওগুলোর পাশাপাশি আপনাকে কনফিডেন্ট থাকতে হবে, আপনাকে আত্মবিশ্বাস অর্জন করতে হবে। আপনি আত্মবিশ্বাসী না হলে আপনি কিন্তু কোনো কিছুতেই সাকসেস পাবেন না।
আপনি আত্মবিশ্বাসী না হলে আপনি ঢাকা থেকে লন্ডন কেন, ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত যেতে পারবেন না। আপনার ভিতরে যদি এরকম বিষয় কাজ করে যে এখান থেকে ঢাকা থেকে কক্সবাজার চিটাগাং 500 কিলোমিটার দূর, এত দূর কীভাবে যাব, আপনার ভিতরে যদি দ্বিধা কাজ করে, আত্মবিশ্বাস কাজ না করে যে আপনি ওখানে গিয়ে পৌঁছতে পারবেন 5 ঘন্টা পরে, তাহলে আপনি পৌঁছতে পারবেন না। আর আপনাকে পাশাপাশি আমি সম্পূর্ণ ক্লাস শুরু করার আগে আরেকটি জিনিস বলে দিচ্ছি যে দেখুন, বই পড়ে কি আপনি কখনো সাইকেল চালানো শিখতে পারবেন? শুধুমাত্র বই পড়ে পারবেন না। সাঁতার শিখতে পারবেন? পারবেন না। আমি কি আরেকজনের বই পড়ে বা ইউটিউবে ফ্রান্সের একজন প্রশিক্ষকের ভিডিও দেখে আমি কি গিটার বাজানো শিখতে পারবো? পারবো না। আমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন অন্তত 15, 20, 25 মিনিট প্র্যাকটিস করতে হবে। আমি একটা নতুন মানে বিষয় আমি লার্ন করতে চাচ্ছি, কিন্তু আমি 15-20 মিনিট সময় দিতে চাচ্ছি না, মনোযোগ দিয়ে করছি না, নিজেকে নিজে ফাঁকি দিচ্ছি, তাহলে তো আমি সম্পূর্ণ পরিণতি আমি পাবো না, আমি আমার জায়গাতে যেতে পারবো না, আমি আমার মকসদে পৌঁছাইতে পারবো না। এই যে দেখুন, আমার বাম হাতের আঙুলের ডগাগুলো কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে এটা যে মানে টোটাল গিটারের তারে ঘষতে ঘষতে ঠোসা পড়ে গেছে, ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, এবং এটা চর্চার সময় কিন্তু আমার কষ্ট হচ্ছে, কিন্তু তারপর আনন্দ হচ্ছে, আমি একটা নতুন জিনিস লার্ন করছি। তো সেই ক্ষেত্রে সব কিছুতেই কম বেশি সামান্য হলেও কষ্ট আমাদেরকে মেনে নিতে হয়। কষ্ট ছাড়া তো কেষ্ট মেলে না। এই যে আপনি এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, এরপর কিছু লেসন আপনি পাবেন। আপনি যদি আমার 3য় ক্লাসে আজকে প্রথম নতুন হয়ে থাকেন, আমি বলবো যে 3য় ক্লাসটি আপনি নিজের হৃদয়ে নেবার আগে বা আপনার ব্রেইনে নেবার আগে প্রথম ও 2য় ক্লাসগুলো আপনি ঘুরে আসেন, একে একে 3 দিন 4 দিন পর পর 5-7 দিন প্র্যাকটিস করার পর আপনি একটি করে এপিসোড দেখেন। হ্যাঁ, এটা 3য় ক্লাস। আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনাকে প্রথম 2য় ক্লাস করতে হবে, করার পর আপনি ধারাবাহিকতার সঙ্গে থাকবেন। তো আজকে 3য় ক্লাসে আমরা জানব পজ কি, প্রজেকশন কি, উচ্চারণ শুদ্ধ আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, এবং আপাতত আজকে পজ, প্রজেকশন, উচ্চারণ, ছাড়া, ধরা, হ্যাঁ, বোল্ড, নেক, এই জিনিসগুলোর এক্সপ্লেনেশনগুলো আমরা জানি। পজ জিনিসটা কি? পজ জিনিসটা আপনাকে আমি অন্য একটা মজার উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন ঢাকা থেকে চিটাগাং একটা ট্রেন যাবে, যাওয়ার পথে মাঝখানে খুব সামান্য সময়ের জন্য যাত্রা বিরতি দিল ট্রেনটি, অথবা একটি গাড়ি ঢাকা থেকে চিটাগাং যাবে, কুমিল্লায় খাওয়ার জন্য একটি যাত্রা বিরতি দিল। এই ছোট্ট বিরতিটাকে আমরা বলবো পজ। বিরতিটা কেন প্রয়োজন? বিরতিটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? দেখুন, আমি যখন কথা বলছি, এই যে আমি বললাম, আমি যখন কথা বলছি, এই 4-5টি শব্দ কিন্তু আমি একসাথে বলেছি, তারপর একটু থেমে পরের লাইনটা বলেছি। এতে লাভ হয়েছে কি? এতে লাভ হয়েছে 3টি। 1 নম্বর হচ্ছে, যিনি পাঠ করছেন বা যিনি যে বক্তা বলছেন বা যিনি আবৃত্তি করছেন, সংবাদ পাঠ করছেন, তার পক্ষে একদমে পুরো স্টোরিটা পড়া বা পুরো কবিতাটি পড়া সম্ভব নয়। কারণ আমাদের শ্বাসযন্ত্র, ফুসফুস বড় জোর 45-50 সেকেন্ড, 1 মিনিট 10-15 সেকেন্ড হায়েস্ট আমাদের নিঃশ্বাসটাকে ধরে রাখতে পারে। এরপর কিন্তু আমাদের শ্বাস নেওয়ার প্রয়োজন পড়ে। আমরা যে কথা বলি, কথা বলার মাঝখানেও কিন্তু আমরা নিঃশ্বাস গ্রহণ করি এবং ছাড়ি। এই পজটা আমাদেরকে কথা বলাটা সহজ করে দেয়, কোনো কিছু উপস্থাপনটা সহজ করে দেয়, আমাদের ফুসফুসের উপর খুব বেশি কঠিন চাপ নেবার থেকে রেহাই দেয়। এই গেল পজের একটা কল্যাণময় দিক। পজের 2য় নম্বর কল্যাণময় দিক হচ্ছে, ধরুন আপনি একটি নতুন বিষয় নিয়ে কথা বলছেন,
বা আপনি একটি জটিল কঠিন বিষয় নিয়ে কথা বলছেন বা সহজ বিষয় নিয়ে কথা বলছেন, বা একটি গল্প, সাধারণ একটি গল্প আপনি পাঠ করছেন। এখন যিনি এটি শুনবেন, শ্রোতা, তার কিন্তু পুরো গল্পটা আপনি যদি একটানা পড়ে যান, একদম নন স্টপ রেলগাড়ির মতো, তার কিন্তু বুঝতে যে সময়টুকু দরকার সেই সময়টুকু তাকে দিলেন না। ফলে কি হবে? ফলে তার বুঝতে অসুবিধা হবে। তাহলে কিন্তু এই যে আপনার বলার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা মার খাচ্ছে। কারণ আপনি তো কাউকে না কাউকে এটা বলছেন, আপনি তো সংবাদটা পাঠ করে কাউকে না কাউকে শোনাচ্ছেন, আপনি তো আবৃত্তিটা করে কোনো না কোনো দর্শক বা আপনি শ্রোতার হৃদয়কে আন্দোলিত করার চেষ্টা করছেন। তা আপনি যখন একটানা, যদি আপনি বিরতিবিহীন তুফান মেলের মতো আপনি যদি ছুটতেই থাকেন, সেখানে কোনো সামান্য বিরতি না থাকে, তাহলে সেটা আপনার ফুসফুসকে যেমন আঘাত করবে, আপনার জন্য সেটা একটা অত্যাচার হয়ে উঠবে, শ্রোতার জন্য সেটা অনুরূপ একটি অত্যাচার ও জুলুম হয়ে উঠবে। এর অর্থ দাঁড়াবে না। এই গেল 2 নাম্বার দিক। 3 নাম্বার দিক হচ্ছে, অনেক সময় পজ বা বিরতিটি সঠিক জায়গায় না দিয়ে ব্যাঠিক জায়গায় দেওয়ার জন্য আপনার বাক্যের অর্থ সম্পূর্ণ বদলে যায়, সম্পূর্ণ বিপরীতধর্মী হয়ে যায়, সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ মানে এটা সম্পূর্ণ এটা মানে বিভ্রান্তির সৃষ্টি করে। কীরকম? একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই। উদাহরণটি মনে রাখবেন চিরদিন। উদাহরণটি আমি বলছি, উদাহরণটি হলো, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। আমি যে কথাটি বললাম, এ কথা থেকে আপনি কি বুঝতে পেরেছেন? আমি যে বাক্যটি বললাম, এটা থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল, একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, একবারে বলেছি, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। মাঝখানে একটা দাগ দিয়ে দিয়েছে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। লাইন কিন্তু একটা, কিন্তু আমি যখন পড়েছি, পড়ার আগে কাগজে কাজী নজরুল ইসলাম আর বিদ্রোহী কবি ছিলেন, এই দুটি বাক্যাংশের দুটো বিষয়ের মাঝখানে আমি একটা ছোট্ট কাঠ পেন্সিল দিয়ে বা একটি কলম দিয়ে একটু ছোট্ট দাগ কেটে দিয়েছি, একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিয়েছি। কেন দিয়েছি? পড়ার সময় যেন আমার মনে পড়ে যে এখানে একটি ছোট্ট বিরতি আছে। আমরা কেন ফুল স্টপ ব্যবহার করি? যেখানে আমাদেরকে থামতে হবে। কমা কেন ব্যবহার করি? যেখানে আমাদের অল্প থামতে হবে। আপনি ধরে নেন যে পজ হচ্ছে কমা নাই, কিন্তু অদৃশ্য একটি কমা, যেটি আপনাকে বুঝে শুনে আপনাকে ওই কমাটি মনে মনে সৃষ্টি করে একটু দাগ অঙ্কন করে প্রাথমিকভাবে প্র্যাকটিস করতে হবে। আমি যখন বললাম কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন, তখন আপনি বুঝতে পেরেছেন যে কাজী নজরুল ইসলাম নামে এক ব্যক্তি ছিলেন, যিনি এমন একজন কবি ছিলেন তাকে বিদ্রোহী বলা হতো, তাই তো? এখন খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমি বলি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন, আবার শুনুন মন দিয়ে, কাজী নজরুল, আমি কিন্তু কাজী নজরুল ইসলাম বলিনি, বলেছি কাজী নজরুল বলে আমি থেমেছি। আগের বার আমি কাজী নজরুল ইসলাম বলে একটু বিরতি দিয়েছিলাম পুরো নামটা পড়ে, আর এখন কিন্তু ইসলামের আগে আমি বিরতিটা দিচ্ছি। দেখুন, কাজী নজরুল, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল এক ব্যক্তি ছিলেন যার নাম কাজী নজরুল, এবং তিনি ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। মানে তিনি একটি নির্দিষ্ট ধর্মদ্রোহী ছিলেন এবং ধর্ম বিদ্রোহী কবি ছিলেন। এটা বোঝা গেল। দেখেন, একটা ছোট্ট বিরতি
একটু আগে আর একটু পরে দেওয়ার কারণে এর মিনিং কতখানি, এর অর্থ কতখানি পরিবর্তিত এবং বিকৃত হয়ে গেল। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। আর কাজী নজরুল বলে থামলাম, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। পুরো কথার অর্থটাই, মিনিংটাই সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। আমাদেরকে যখন আমরা সংবাদ পাঠ করব, প্রতিটা সংবাদের একটি করে ছোট স্টোরি থাকে। আপনাকে কিন্তু সেগুলি মুখস্থ পড়তে হবে না। প্রতিটি সংবাদ পাঠক এতটা ব্রিলিয়ান্ট না, এতটা জিনিয়াস না, ভয় পাওয়ার কারণ নাই যে তারা মনে হয় সম্পূর্ণ সংবাদটি অল্প সময়ে মুখস্থ করে চট করে পড়ে। বরং তাদের সামনে, আমার সামনে যেমন একটি ক্যামেরা আছে, ক্যামেরার সামনে আমি তাকিয়ে তাকিয়ে কথা বলছি, ঠিক তাদের সামনে একটি ক্যামেরা থাকবে, ক্যামেরার নিচে একটি অটো কিউ বলে একটি ডিভাইস থাকবে বা একটি যন্ত্র থাকবে, যেটা কম্পিউটার মনিটরের কাছাকাছি একটি ব্যাপার। সেখানে লেখাটি অনেক বড় বড় করে আসবে। যেমন আজ সিলেটে একটি অনুষ্ঠান উদযাপিত হয়, সেই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ রাখেন অমুক ব্যক্তি। এই লেখাগুলো কিন্তু সেই ক্যামেরার নিচে বড় করে, অটো কিউ বলে ডিভাইসটাকে, সেই অটো কিউতে চলে আসবে। অটো কিউর পাশাপাশি ব্যাকআপ প্ল্যান হিসেবে সংবাদ পাঠকের হাতে একটি ছোট্ট কাগজ, অনেক সময় শিট আপনারা দেখতে পাবেন, সেখানেও কিন্তু স্ক্রিপ্টটা লেখা থাকে। যদি কোনো কারণে অটো কিউ কাজ না করে বা আগে পরে হয়ে যায় অর্ডারটা, তখন সংবাদ পাঠক সেই কাগজটি দেখে সংবাদটি পাঠ করে। অতএব তাদেরকে অনেক বেশি ব্রিলিয়েন্ট, অনেক বেশি জিনিয়াস, অনেক বেশি অলৌকিক কিছু ভাবার কিছু নাই। এটা খুব সহজ একটি কাজ। আপনি ছাড়া ধরা উচ্চারণ, বোল্ড, নেক, নিউজ টোন, এবং আপনার যদি কনফিডেন্স থাকে এবং আপনি যদি পজ, প্রজেকশন, এই সমস্ত জিনিসগুলো বুঝে যান, আপনি যদি প্র্যাকটিস করেন, কেন পারবেন না? অনেকেই পারছে। আপনার চেয়ে অনেক কম মেধাবী ব্যক্তিরা আজকে সংবাদ পাঠক হিসেবে তারকা খ্যাতি পেয়েছে। 10টা লোক তাদের চিনে, না হয় 100টার মধ্যে 90টা লোক নাই চিনল, 100তে 10টা লোক চেনাটাও কিন্তু একটা কৃতিত্ব, তাদেরকে চেনে। যদিও মানে সংবাদ পাঠ করে সুপারস্টার হওয়া যাবে কিনা, বিগ সেলিব্রিটি বা ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হওয়া যাবে কিনা, সেটা নিয়ে প্রশ্ন আছে এই অর্থে যে, কারণ সংবাদ পাঠ করে আপনি হয়তো মানে একটি নির্দিষ্ট রাষ্ট্রে বা একটি নির্দিষ্ট শহরে বা একটি নির্দিষ্ট গণ্ডিতে আপনি পরিচিতি পেতে পারবেন, কিন্তু আপনি তো আর মাইকেল জ্যাকসন হতে পারছেন না। সুপারস্টার হওয়ার সুযোগ এখানে কম, কিন্তু আপনি এখানে সম্মান পাবেন, আপনি একটা ডিগনিটি পাবেন, আপনি একটা পরিচিতি পাবেন, আপনি 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত স্যালারি পাবেন। এগুলোও একটা জীবনের জন্য কম কিসে। একটা চাকরি তো পেলেন, একটু কাজ তো করতে পারলেন, একটু আগাইতে তো পারলেন, একটু পরিচিতি সম্মান তো পাইলেন। একই সাথে সম্মান, পরিচিতি, খ্যাতি, টাকা খুব কম প্রফেশনই আসে। সংবাদ পাঠ সেরকম একটি প্রফেশন, এটা সকলেই স্বীকার করবে। তো সেক্ষেত্রে আপনি দেখে পড়ার সুযোগ পাচ্ছেন। পড়ার আগে আপনাকে মাথা খাটাতে হবে যে এখানে যেই ওই সবগুলো কিন্তু আপনাকে আবার একবারে পড়তে হচ্ছে না। ধরেন একটা সংবাদ পাঠ করতে গিয়ে আপনাকে 5-7টা 10টা স্টোরি পড়তে হলো, আলাদা আলাদা স্টোরি থাকে। কোনোটা রাজনীতি বিষয়ক, কোনোটা হয়তো সংস্কৃতি বিষয়ক, কোনোটা হয়তো কোনো একটা ব্যবসায়িক সংবাদ, নানান রকম বাণিজ্য সংবাদ, নানান রকম থাকে আর কি। তো নানান রকম আয়োজন দিয়ে, বিভিন্ন রকম আয়োজন দিয়ে সাজানো হয় সেগমেন্টগুলো। তো সেক্ষেত্রে আপনি পড়বার আগে আপনাকে নিজেকে বুঝতে হবে যে কোথায় পজটা দিলে, বিরতিটা দিলে আমার যারা শ্রোতা আছেন, দর্শক আছেন, তারা সংবাদের পুরো বিষয়টাকে বুঝতে পারবে, বা আপনি যে কবিতাটি পড়ছেন সে আবৃত্তির পুরো বিষয়টাকে বুঝতে পারবে, বা ওইটার সেন্সটা সে ক্লিয়ারলি বুঝতে পারবে। সেটা যেন কাজী নজরুল ইসলামের মতো উল্টাপাল্টা পজ দেয়ার, ইসলামের আগে পরে উল্টোপাল্টা না হয়ে যায়, এটা খুব খেয়াল রাখতে হবে। তাহলে আমি মনে করি পজ খুব সাধারণ অর্থে যদি আমরা বলি, বিরতি, অদৃশ্য একটা কমার মতো নিজের একটা সেন্স গ্রো করে অ্যাপ্লাই করতে হয়, একটা ছোট্ট বিরতি দিতে হয়, কি বলে পজ। পজ শেষ, আপনারা পজ জেনে গেলেন। এখন আপনাদের নিজস্ব প্র্যাকটিসের ব্যাপার। আপনি যখনই একটা কিছু আজকে থেকে পড়বেন,
আপনি মনে মনে কাঠ পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে নেবেন, অথবা মনে মনে একটু আইডেন্টিফাই করে নেবেন যে এটার পরে আমার একটু পজ দিতে হবে সামান্য। সেটা যেন আবার রোবোটিক না হয়, অতিরিক্ত না হয়। অতিরিক্ত দিতে গেলে কি হবে, আমি যদি এভাবে বলি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন, দেখুন তো পজটা আমার এতক্ষণ দেওয়ার কিন্তু কথা ছিল না। আমি হাফ সেকেন্ড পজ দেওয়ার বদলে আমি যদি 4 সেকেন্ড পজ দিই তাহলে কিন্তু বোকার মতো শোনাবে, তাহলে কিন্তু এটা রোবোটিক লাগবে, তাহলে কিন্তু এটা যান্ত্রিক লাগবে, তাহলে কিন্তু এটা লাইভনেস, যে জীবন্ত প্রাণবন্ত যে ব্যাপারটা, ওটা কিন্তু সে হারিয়ে ফেলবে, গতিময়তা হারিয়ে ফেলবে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। কমার থেকে একটু কম, এটি হচ্ছে ধরে নেবেন যে পজ, অদৃশ্য কমার মতো কাজ করবে। এই গেল পজ। এবার আসি প্রজেকশন। প্রজেকশনটা কি? প্রজেকশন হলো, ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ছোটকালে কবিতা পড়েছেন না, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। এই যে আমি এখন পড়লাম 4টা লাইন, এটা কিন্তু আমি আবৃত্তি করি নাই। আমি কিভাবে পড়েছি? পাঠ করেছি, মানে রিডিং পড়েছি, বা মনে ছিল আওড়েছি। আওড়ানো আর আবৃত্তি করা এক বিষয় নয়। আবৃত্তি যখন করবেন, বা একটা শব্দের ভিতরে রং থাকে, অদৃশ্য রংটাকে আগে হৃদয়ে ধারণ করতে হবে। আপনি যদি কবিতা ভালোবাসতে না পারেন, শব্দের চরিত্রকে বুঝতে না পারেন, পুরো বাক্যের সেন্সকে, মিনিংকে আপনি যদি নিজের ভেতরে ডেভেলপ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ভালো আবৃত্তি শিল্পী হতে পারবেন না। ধরেন আপনি একটি গান করছেন, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। এই যে গানটা আপনি গাইলেন, বা যে কোনো একটি গান আপনি গাইতে গেলেন, সেখানে কিন্তু তাল সেট করা আছে, সেখানে কিন্তু লয় জানা আছে, সেখানে কিন্তু একটি নির্দিষ্ট সুর আপনাকে উপহার দেওয়া হয়েছে। আপনি যখন গাইছেন গানটা, ওই নির্দিষ্ট তাল লয় সুরের উপর আপনার যদি একটা সুরেলা কণ্ঠ থাকে, সুর সম্পর্কে ধারণা থাকে, তাল লয় সম্পর্কে জানা থাকে, আপনি কিন্তু গানটা সহজে গাইতে পারবেন। আপনার যদি একটু আবেগ থাকে, গায়কিটা একটু সুন্দর হবে, এই তো। কিন্তু আবৃত্তি শিল্পীরা আপনার কিন্তু যারা সাধারণ কণ্ঠশিল্পী আছে, তাদের তুলনায় আমি বলবো যে এক গ্রেড উঁচু মানের শিল্পী। কেন? তারা কিন্তু শুধু কণ্ঠের কাজ করছে না, কণ্ঠশিল্পী হিসেবে, মানে একজন যিনি গান করছেন তিনিও কণ্ঠশিল্পী, আর যিনি আবৃত্তি করছেন তিনি যেমন আবৃত্তি শিল্পী বলি আমরা, কিন্তু তিনি কিন্তু কণ্ঠ দিয়ে শিল্পটা রচনা করছেন, অতএব তিনিও কণ্ঠশিল্পী। ঠিক আছে? তো একজন সঙ্গীতের কণ্ঠশিল্পী থেকে একজন আবৃত্তির কণ্ঠশিল্পী এক গ্রেড উঁচু। কেন উঁচু? কারণ তিনি যখন কবিতাটি পাঠ করছেন, কবিতার রস, কবিতার নির্মাণ তাকে করতে হচ্ছে। শব্দের ব্যঞ্জনা, শব্দের চরিত্র, শব্দের রং তার ভিতরে ধারণ করে সেই রংটাকে কণ্ঠের মাধ্যমে তাকে কিন্তু ব্যক্ত করতে হচ্ছে, সেটা কিন্তু ডেলিভার করতে হচ্ছে, সেটা কিন্তু দর্শক শ্রোতার কাছে পৌঁছে দিতে হচ্ছে। এটার জন্য সবসময় কিন্তু মানে আরেকজন আপনাকে নির্মাণ করে দিবে না। হ্যাঁ, হয়তো প্রখ্যাত কিছু আবৃত্তি শিল্পী যারা করে নিয়মিত, আপনি কাউকে ফলো করে একটা জিনিস করলেন, সেটা এক জিনিস। কিন্তু আপনি যখন নতুন 2টা কবিতা, 5টা কবিতা সিলেক্ট করে, বা 5টা নতুন কিছু সিলেক্ট করে আপনি যখন করতে যাবেন, তখন কিন্তু সেই ব্যঞ্জনা, সেই রস, সেই নির্মাণ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। কোথায় আপনি একটু উঁচুতে বলবেন, কোথায় নিচুতে বলবেন, কোথায় একটু আবেগ জড়াবেন, কোথায় একটু কণ্ঠটা খাদে নামাবেন, কোথায় আপনি একটু আনন্দটা প্রকাশ করতে একটু চঞ্চলতাটা একটু দ্রুত কথাটা বলবেন, কোথায় আপনি একটু ধীর লয়ে বলবেন। এগুলো কিন্তু শেখার ব্যাপার আছে, এগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে। এগুলো শুধু উচ্চারণ শুদ্ধ হলে, হ্যাঁ, আমি সেদিন কোথায় যেন দেখলাম যে একজন আবৃত্তি শেখাচ্ছে, কিন্তু সে ভালোই উচ্চারণ সম্পর্কে তার ধারণা আছে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ উচ্চারণ ভালোই করতে পারে, খারাপ না, তার কিছু জিনিস জানাও আছে, এটাও খারাপ না। কিন্তু যখন আবৃত্তি করতে যাচ্ছে, তখন আবৃত্তি করার সময় সে
একটা কবিতাকে খুব চমৎকারভাবে কণ্ঠ দিয়ে ফুটিয়ে তুলতে পারছে না। কেন পারছে না? কারণ হলো ওইটার যে নির্মাণ করতে হবে কিভাবে, কোন শব্দটাকে কিভাবে প্রক্ষেপণ করতে হবে, সেই নলেজটা তার ভিতরে নেই, সেই নির্মাণ জ্ঞানটা তার ভিতরে নাই। হ্যাঁ, তো সংবাদ পাঠ অপেক্ষাকৃত আমি বলবো যে আবৃত্তির চেয়ে সঙ্গীত মানে গান করা সহজ। গানের থেকে সংবাদ পাঠ করা আরও একটু বেশি সহজ, কারণ গানের ভেতরে গমক আছে, আপনার উল্টা মুরকি আছে, রাগ আছে, নানান রকম স্পর্শ স্বর আছে, তাল লয়ের ব্যাপার আছে, হ্যাঁ, গায়কির বিষয় আছে, অনেক বিষয় জড়িত আছে। কিন্তু নিউজের ক্ষেত্রে কিন্তু এত ক্যারফা বা এত প্যারা একটু কম আছে। আপনি নিউজ টোনটা আয়ত্ত যদি করতে পারেন, সুন্দর উচ্চারণে শুদ্ধভাবে আপনি যদি পড়তে পারেন, জাস্ট একটা জিনিস দেখে দেখে পড়া, এটা অপেক্ষাকৃত এই তিনটা শিল্প মাধ্যমের ক্ষেত্রে সবচেয়ে সহজতর শিল্প। আবৃত্তি শিল্প, সঙ্গীত শিল্প এবং সংবাদ পাঠ, এটা সবচেয়ে সহজতর শিল্প। আপনি সংবাদ পাঠ হিসেবে নিজের কেরিয়ার গড়াটা আপনার জন্য অনেক বেশি ইজিয়ার। তো এখন আমি যাচ্ছি, পজের ব্যাপারটা গেল, প্রজেকশনের ব্যাপারটা যেটা বলছিলাম, আমি শুধুমাত্র আপনাদেরকে পাঠ করে শোনালাম ছোটকালের একটি কবিতা, ওই দেখা যায় তাল গাছ। এবার এটা যদি আবৃত্তির সুরে আমি বলি, এটা কেমন হবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে খানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। এই যে দেখুন, আমি যখন এই জিনিসটা এখন আবৃত্তি করলাম, শুনতে কিন্তু পাঠের চেয়ে প্রথমবার যখন পাঠ করলাম বা শুধুমাত্র আওড়ালাম, তার থেকে কিন্তু শুনতে অনেক বেশি জীবন্ত, প্রাণবন্ত, অনেক সুন্দর, অনেক বেশি শ্রুতিময় আপনার মনে হয়েছে, অনেক বেশি লাইভ মনে হয়েছে। কেন মনে হয়েছে? কারণ এখানে আমি পজটা সঠিকভাবে ব্যবহার করেছি, আমি উচ্চারণটা সুন্দরভাবে করেছি, আমি একটি নির্দিষ্ট গতিতে এই কবিতাটি বা এই ছড়াটি যে গতিটা ডিমান্ড করে সেই গতিতে আমি আপনাকে এটা শোনাবার চেষ্টা করেছি। এবং আরও একটা মজার কাজ আমি করেছি, যখন বলেছি গাপুস গুপুস খাই, তখন কিন্তু বলার সময় আপনি দেখবেন যে একটা আনন্দ উচ্ছলতা কাজ করেছে, একটা গতি কাজ করেছে। দেখেন, গাপুস গুপুস শব্দটা মানে কি, কি বোঝাতে চেয়েছে? মানে খুব দ্রুত গতিতে, ধৈর্যহীন হয়ে, খুব মানে লুটোপুটে খাওয়ার একটা ব্যাপার এখানে কিন্তু বলা হয়েছে। তো আমি যখন দেখেন ওইখানে আবৃত্তি করেছি, তখন কিন্তু গাপুস গুপুস বলতে যে একটা উচ্ছলতা, একটা উচ্ছ্বাস, একটা আনন্দ, একটা তড়িৎ গতি, অন্য পুরো কবিতাটা, পুরো ছড়াটা যেই গতিতে পড়েছি, গাপুস গুপুস বলার ক্ষেত্রে, ওই লাইনটা পড়ার ক্ষেত্রে একটু গতিটা বাড়িয়ে দিয়েছি। কারণ মানুষ যখন আনন্দে থাকে সময়টা দ্রুত যায়, মানুষ যখন দুঃখে থাকে সময়টা যেতে চায় না, প্রলম্বিত হয়। তাই দেখবেন দুঃখের সমস্ত গান হচ্ছে দাদরা তালে হয়। দাদরা তালটা কি? 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। আর আনন্দের গানগুলো কেমন হয়? ধা ধি না ধি না তিন একেতেরে ধা ধি না ধি না তিন একেতেরে ধা ধি না ধি না তিন একেতেরে। আবার কিভাবে হয়? ধাগে তেটে নাগে দিন, ধাগে তেটে নাগে দিন, ধাগে তেটে নাগে দিন। অর্থাৎ দুঃখের গানগুলো কোনগুলো? যেমন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। অথবা ধরেন দেশের গান, যেটা অনেক বেশি হৃদয়স্পর্শী, ধন ধান্যে পুষ্প ভরা আমাদেরই ধাধি না নাথুনা, ধাধি না নাথুনা, ধন ধান্যে পুষ্প ভরা। কেন আমি গানের রেফারেন্স এনে আনন্দ দুঃখ এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম, চিত্রণ করার চেষ্টা করলাম বলি। আপনি তো আর সঙ্গীত শিল্পী হতে যাচ্ছেন না, তথাপি এই নলেজটা আপনার কাজে লাগবে এভাবে। আপনি যখন একটি কবিতা নির্মাণ করবেন, সেখানে যদি দুঃখময় কোনো অনুভূতি থাকে, আপনি যখন একটি সংবাদ পাঠ করবেন, সেখানে যদি কোনো মৃত্যু সংবাদ থাকে,
সেটা নিশ্চয়ই আপনি একটি আনন্দ সংবাদ যেভাবে ডেলিভার করছেন, যে উচ্ছ্বাস নিয়ে, যে আনন্দ নিয়ে, যে খুশি নিয়ে বা যে গতি নিয়ে আপনি ডেলিভার করছেন, হঠাৎ করে এক জায়গায় দুর্ঘটনায় হয়তো কয়েক শত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মৃত্যু হয়েছে, সেই সংবাদটি নিশ্চয়ই আপনি সেই গতিতে পড়বেন না। সেখানে আপনার কণ্ঠে একটা গমগমে ভাব, একটা দুঃখবোধ, মুখে সেই কষ্ট পাওয়ার, সেই যন্ত্রণা পাওয়ার সামান্য অনুভূতি, আপনি সেই গতি দীর্ঘায়িত করে যদি আপনি সেই লয়টাকে বুঝে আপনি সেই গতিটাকে আরেকটু স্লো করে পড়তে পারেন, তাহলে কি হবে? তাহলে যেসব শ্রোতারা, যেসব দর্শকরা আপনার সংবাদ পাঠটি শুনছে, আপনার আবৃত্তিটি শুনছে, তাদের হৃদয় আপনার কণ্ঠের সঙ্গে, আপনার প্রেজেন্টেশনের সঙ্গে সংযুক্ত হবে। ফলত কী হবে? আপনি আরও জনপ্রিয় হবেন, আরও গ্রহণযোগ্য হবেন, আরও যৌক্তিক লাগবে, আপনাকে আরও বেশি পারফেক্ট মনে হবে। অনেককে আমি দেখেছি যে একটি উন্নয়নের সংবাদ যেভাবে পড়ছে, একটি বাণিজ্য সংবাদ যেভাবে পড়ছে, অনেক খ্যাতিমান সংবাদ পাঠক, বিভিন্ন টেলিভিশন তো 20-30-40টা আছে, 40টা টেলিভিশনে ধরেন আপনার 20 জন করে নিউজ প্রেজেন্টার, 800-1000 নিউজ প্রেজেন্টার আছে। আমি দেখেছি যে নবাগত, এমনকি যারা অনেকে হয়তো বেশ কিছুদিন পড়েছেন, অভিজ্ঞতা আছে, এমন কিছু মানুষের মধ্যে আমি এরকম টেন্ডেন্সি দেখেছি বা আমি বলবো যে অসচেতনতা দেখেছি। হয়তো তারা জানেন, কিন্তু অনেক সময় এটাকে অ্যাপ্লাই করেন না বা করতে ভুলে যান বা পারেন না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি একজন সংবাদ পাঠক হিসেবে আপনি কিন্তু মানুষের হৃদয়ের প্রতিধ্বনিটা কিন্তু আপনার সঙ্গে সংযুক্ত করতে হবে, অ্যাকসেপ্টেবল করতে হবে, আর অনেক বেশি পারফেক্ট হয়ে আপনার যে উচ্চতাটা এটা তৈরি করতে হবে। যে কোনো প্রফেশনই কাজ করেন না কেন, সংবাদ পাঠ করাটাই তো বড় কথা না, বা আবৃত্তি শিল্পী হওয়াটাই বড় কথা না। আপনি যে কোনো প্রফেশনেই কাজ করেন না কেন, যে কোনো শিল্পের ধারা নিয়ে কাজ করেন না কেন, আপনার অবশ্যই একটা টার্গেট থাকতে হবে, প্রতিদিন নিজেকে একটু উন্নত করে আপনার উচ্চ মোকামে পৌঁছানো। বাংলাদেশের 10 জন আবৃত্তি শিল্পীর নাম বললে যেন আপনার নামটি 3-4-5 জনের ভিতরে থাকে। বাংলাদেশের 20 জন সংবাদ পাঠকের নাম উচ্চারণ করলে যেন 3-5 জনের মধ্যে, 10 জনের মধ্যে আপনার নামটি যেন উচ্চারিত হয়। সেই উচ্চতাটায় যেতে হলে আপনাকে এর গভীরে ঢুকতে হবে। আপনাকে এই এক্সপ্রেশনগুলো, মুখের এক্সপ্রেশন গুরুত্বপূর্ণ ব্যাপার, এটাকে আপনার আয়ত্ত করতে হবে। কণ্ঠের উত্তাপ, কণ্ঠের আবেগ, এর যে স্কেল, এর যে লয়, গতি, কোথায় আপনি একটু বেশ দ্রুত গতিতে পড়বেন, কোথায় একটু ধীর গতিতে পড়বেন, এগুলো আপনাকে জানতে হবে, মানতে হবে এবং সময় মতো ডেলিভার করতে পারতে হবে। কোনো টেলিভিশনে সুযোগ পাওয়া, সংবাদ পড়তে পারা এবং সেই চাকরিটি রক্ষা করতে পারা, এটি সংবাদ পাঠকের একমাত্র যোগ্যতা হওয়া উচিত নয়। বা একজন শিল্পী যদি তিনি হন, বা একজন প্রফেশনাল ব্যক্তি যদি তিনি হন, তাকে আরও অনেক বেশি আমি বলবো যে সাধনায় থাকতে হবে, যে আমি একটি সুযোগ পেয়েছি, সবাই তো সুযোগ পায় না, আমি সৌভাগ্যবান, আমার এই সৌভাগ্যকে কাজে লাগিয়ে, এই সৌভাগ্যকে প্রতি সুক্রিয়া জানিয়ে, সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া জানিয়ে আমাকে আরও বেশি নিজেকে বিনির্মাণের জন্য আমাকে আরও বেশি আত্মনিয়োগ করতে হবে, আরও বেশি চেষ্টা করতে হবে। এই সাধনাটা ছেড়ে দিলে হবে না। প্রতিনিয়ত নিজেকে আগামী 5 বছর একটু 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 করে ডেভেলপ করবেন, সেলফ ডেভেলপমেন্ট। শুধু সংবাদ পাঠক, আবৃত্তি শিল্পী হিসেবে নয়। একজন শিল্পী, সে বিরাট চরম বেয়াদব, এরকম শিল্পী হাজার হাজার আছে। এগুলিকে আমরা প্রকৃত শিল্পী বলি না। একজন প্রকৃত শিল্পী হবে বিনয়ী, একজন প্রকৃত শিল্পী হবে নম্র ভদ্র, একজন প্রকৃত শিল্পী হবে অক্ষতিকর, একজন প্রকৃত শিল্পী হবে মানুষের জন্য কল্যাণকামী, একজন প্রকৃত শিল্পী হবে সর্বোপরি একজন ভালো মানুষ, একজন প্রকৃত শিল্পী হবে যে শুধু একজনের বিরুদ্ধে আরেকজনকে কথা লাগানো, কুটনাম করা, অতিরিক্ত সন্দেহপ্রবণ মন নিয়ে ঘোরাফেরা, অতিরিক্ত নেগেটিভ থট নিয়ে নিজের ভেতরে নিজেকে অসুস্থ করা, এই সমস্ত জিনিস থেকে মুক্ত। বড় শিল্পী হতে হলে সমাজে আপনার সম্মান বাড়ছে, মানুষ আপনাকে টিভি স্ক্রিনে দেখছে, আপনার স্যালারি পাচ্ছেন 40-50 হাজার টাকা, একটা গাড়ি নিয়ে চলছেন, ভালো ফ্ল্যাটে থাকছেন, বাট হাউ কামস যদি আপনার ব্যবহার হয় একটা সাধারণ অশিক্ষিত মূর্খ
একটা মানে নিম্ন স্তরের স্তর বলতে আমি অর্থনৈতিক স্তর বুঝাইনি, মানবিকভাবে মানসিক স্তর, সেই নিম্ন স্তরের মানসিকতা নিয়ে যদি আপনি ঘোরাফেরা করেন, সমাজ আপনাকে দেখে কি শিখবে? মানুষ আপনাকে দেখে কি শিখবে? রাষ্ট্র আপনার থেকে কি পাবে? আপনি 40,000 টাকা বেতন পাবেন, আপনি 40,000 টাকা বেতন পান আর 40 লাখ টাকা বেতন পান, তাতে সোসাইটির কি আসে যায়? মানুষের কি আসে যায়? মানবতার কি আসে যায়? আপনি মনে রাখবেন যে আপনি যদি ভালো একটি অবস্থানে যান, সাধারণ মানুষের যদি কর্তব্য হয় ভালো কিছু করার, ভালো কিছু ভাবার, ভালো কর্মকাণ্ডে জড়িত হবার, ভালো মানসিকতা পোষণ করার, তাহলে মনে রাখবেন আপনার সেই অবস্থান যেহেতু সৃষ্টিকর্তা আপনাকে পেতে সহযোগিতা করেছে, আপনি যেহেতু আশীর্বাদ পুষ্ট, আপনার সেটা কর্তব্য নয়, দায়িত্ব। কর্তব্যে অবহেলা করা যায়, কিন্তু দায়িত্বে অবহেলা করা যায় না। দায়িত্ব এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তখন এটা হয়ে উঠবে আপনার দায়িত্ব, কারণ তখন আপনি একটা পাবলিক, ছোট হোক বড় হোক, আপনি একটা পাবলিক পার্সোনালিটি। ঠিক আছে? তো সেক্ষেত্রে পাবলিক অ্যাসেটদেরকে, যারা পাবলিক অ্যাসেট হবেন ভবিষ্যতে, সবার জন্য আগাম শুভকামনা, তাদেরকে নিজের মনস্তত্ত্ব উন্নয়ন, মানসিকতার উন্নয়নও কিন্তু কাজ করতে হবে। আমরা কি গেলাম? পজ গেলাম, পজটা সম্পর্কে জানলাম, প্রজেকশন সম্পর্কে জানলাম, প্রজেকশন সম্পর্কে বলিনি, সরি, রস সম্পর্কে একটু বলেছি। প্রজেকশন, ওই যেটা বলছিলাম, ঘাপুস গুপুস খাই, এটা যে দ্রুত বললাম, কেন বললাম? আর এটার মধ্যে চঞ্চলতা ক্রিয়েট করা, একটু আর একটু স্পষ্ট করে একটু বোল্ড করা শব্দটা কেন করলাম? কারণ ওই শব্দটার যে চিত্রটা মানুষের মনে এঁকে দেবার জন্য ওই শব্দটাকে, এটাকে বলে শব্দের ব্যঞ্জনা। শব্দের চরিত্রকে ফুটিয়ে তোলার যে জায়গা, এটাকে বলে ব্যঞ্জনা। শব্দের সেই চরিত্রকে আমি অঙ্কন করার চেষ্টা করলাম আমার কণ্ঠের রং দিয়ে। একজন শিল্পী যেমন সুন্দর কোথায় কোন রং ব্যবহার করবে এটার উপর নির্ভর করে তার চিত্রটা কত সুন্দর হবে, একজন আবৃত্তি শিল্পী, একজন সংবাদ পাঠকের ক্ষেত্রে তিনি শব্দের ব্যঞ্জনাগুলো, বিশেষ করে আবৃত্তি শিল্পের ক্ষেত্রে আপনার শব্দের ব্যঞ্জনাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্যঞ্জনাটা সম্পর্কে কিছুটা জানলেন। যখন আপনি বলবেন হাসতে হাসতে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়, এই কথাটা আপনি যেমনি বলবেন, আপনি তো নিশ্চয়ই একটা খুব দুঃখের একটা ব্যাপার। গতকাল আমার বন্ধুর বাবা মারা গিয়েছে, এই কথাটা নিশ্চয়ই আপনি একই স্থান থেকে, একই সুরে, একই তালে, একই লয়ে, বা একই গতিতে, বা একই রস দিয়ে আপনি বলবেন না। দুঃখের একটা রস আছে, সুখ ও আনন্দের একটি রস আছে, দ্রোহের একটি রস আছে, কামনার একটি রস আছে। শব্দের ভিতরে এরকম অনেকগুলো রস আছে। এটা আমি পরবর্তী ক্লাসে রস এবং ব্যঞ্জনা নিয়ে একটু বড় করে আলাপ করব। আজকে একটু ধারণা দিলাম। পজ গেল, পজ সম্পর্কে ক্লিয়ার জেনেছেন। আপনাকে টোটাল আবৃত্তিটা করে যে জিনিসটা, প্রজেকশনটা বোঝাতে চেয়েছিলাম, ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ। এই যে আমি যখন বললাম ওই দেখা যায় তাল গাছ, ওই বলতে যে আমি ওইটাকে একটু টেনেছি, একটু উপরে উচ্চারণ করেছি। কেন করেছি? আপনি যখন বলবেন এখানে কলমটি আছে, আর যদি কাউকে বলেন ওই যে ওখানে কলমটি আছে, একটু দূরের, এই যে ওই যে ওখানে, ওই যে ওখানে কলমটি আছে, এই কথাটি বলতে যে আপনি যে কণ্ঠস্বরের যে স্তর আছে তিনটি, নিম্ন স্তর, মধ্য স্তর, উঁচু স্তর, আপনি কিন্তু উঁচু স্তরকে ব্যবহার করলেন, ওই যে দূরত্বটা আপনি চিত্রণ করলেন একটু উপর থেকে উচ্চারণ করে। এই যে নিচু স্তর, মধ্য স্তর এবং উঁচু স্তর, এই তিনটা স্তরে আমাদের শব্দ প্রক্ষেপণ বা শব্দ উচ্চারণের যে প্রচেষ্টা, এই স্তরগুলো বা স্বরগুলোকে বলা হচ্ছে, এই জায়গাগুলোকে বলা হচ্ছে
প্রজেকশন। এই প্রজেকশন আবৃত্তির জন্য খুব প্রয়োজন পড়বে। নিউস্টোনটা রপ্ত করতেও আপনার প্রয়োজন পড়বে। হারমোনিয়ামে আপনার সা 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 তিনটা ভাগ আছে, উদারা, মুদারা, তারা। একটা প্রথম সা যখন বললাম মুদারা, তারপর যেটা বললাম তারা, একই সা, একই স্বর, কিন্তু একটা মাঝখানে একটা উপরে, উদারাটা একদম নিচে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রজেকশন সম্পর্কে আমি ধারণাটা দিতে পেরেছি। আপনার পাশ দিয়ে আপনার এক বন্ধু হাঁটছে, আরেকটু উদাহরণ দিই, আরও স্পষ্ট হবে, আপনার জন্য ইজি হবে। আপনার পাশ দিয়ে আপনার এক বন্ধু যাচ্ছে 2 হাত দূর দিয়ে, এখন তো করোনার যুগ, ধরেন 3 মিটার দূর দিয়ে যাচ্ছে। তো তাকে আপনি যদি বলেন, কিরে কি তুমি কোথায় যাও, কিভাবে বলবেন? এভাবেই বলবেন, কি তুমি কোথায় যাও, কোথায় যাচ্ছ, তাই না? কারণ 3 মিটার দূর থেকে আপনার এইটুকুই সে শুনতে পাবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি একটি দিঘির এপারে আছেন, আপনার পরিচিত কেউ দিঘির ওপার দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি জানতে চান সে কোথায় যাচ্ছে, তাহলে তাকে কিভাবে জিজ্ঞেস করবেন? এভাবে তাকে আগে ডাকতে হবে, এই কোথায় যাও, কোথায় যাচ্ছ, মানে তাকে অনেক উপর থেকে অনেক জোরে তাকে ডাকতে হবে, নইলে তো সে শুনবে না। প্রজেকশন হচ্ছে মানে শুধু জোরে বলা না, কণ্ঠের একটি উপরের স্তর থেকে কাউকে অনেক দূর থেকে ডাকা যে কায়দা, ওইটা দিয়ে প্রজেকশনটাকে আমরা চিত্রণ করতে পারি। নিম্ন স্তর, মধ্য স্তর, উঁচু স্তর। ছোট্ট করে বলি, স্তর শব্দটাকে আমি 3 স্তর থেকে উচ্চারণ করে আপনাদেরকে দেখাই সহজ হবে। স্তর, স্তর, স্তর। বা আমি বলি, কেমন আছো, কেমন আছো, কেমন আছো, কেমন আছো, কেমন আছো, কেমন আছো, কেমন আছো। এই শব্দ থেকে বোঝা যাচ্ছে যাকে প্রশ্ন করা হচ্ছে সে কেমন আছে। একদম শেষ যে প্রশ্নটা করা হয়েছে সে নিশ্চয়ই, যিনি প্রশ্নকারী তার খুব কাছে অবস্থিত নয়, সে অনেকখানি দূরে অবস্থিত। আমার মনে হয় প্রজেকশনটাও আপনারা বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন। এগুলি আসলে প্র্যাকটিসের ব্যাপার। আপনি কবিতার কোথায় প্রজেকশনটা উঁচু করবেন, নিচু করবেন, কোথায় আপনি কোন রসটি ঢালবেন, কিভাবে নির্মাণ করবেন, এটা আপনাকে প্রতিদিন অন্তত 2টো একটি কবিতা দেখেন, অন্যদের একটু সংবাদ পাঠ শোনেন, নিজের অভাব একটু প্রথমে অনুকরণ করার চেষ্টা করেন। একদিনই তো আর ডেভেলপমেন্ট হবে না, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস অবিরত 2-4-6 মাস লেগে থাকলে ধীরে ধীরে কিন্তু আপনি ডেভেলপ করে যাবেন। এবং প্রথম দিকে আপনার কিন্তু এই বিষয়গুলি একটু বোরিং লাগবে, একটু কষ্ট লাগবে, কিন্তু যখনই আপনার ভিতরে সেলফ ডেভেলপমেন্ট শুরু হবে এবং ধীরে ধীরে কিন্তু এগুলো ত্বরান্বিত হবে, একটা পর্যায় পর্যন্ত এগিয়ে গেলে পরবর্তী পর্যায়গুলো এগিয়ে যাওয়া আপনার জন্য হবে আনন্দময়, এবং সেগুলো হবে আপনার জন্য কম সময় সাপেক্ষ, এবং সেগুলো হবে, সেই যাত্রাটা হবে আপনার জন্য চমৎকার। প্রাথমিকভাবে যে কোনো নতুন জিনিস শিখতে গেলে মাথায় একটু চাপ নিতে হয়, একটু প্র্যাকটিসটা করতে গিয়ে একটু কখনো একটু আলস্য লাগে, একটু অনেক সময় কনফিডেন্সের অভাব দেখা দেয়, মনে হয় যে আমি পারছি না, আমি পারবো না। অনেকে পারলে আপনি কেন পারবেন না? হাউ কামস? সো ফানি। আপনি পারবেন, কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন। আপনার তো দেখি যে যখন কথা বলছেন মোটামুটি 70% উচ্চারণ ভালো, আপনি তো বুদ্ধিমান, শিক্ষিত, ইন্টেলিজেন্ট, কেন পারবেন না? আপনার চেয়ে অনেক বোকা মানুষ, অনেক সাধারণ মানুষ অনেক বেশি ভালো করেছে, এরকম প্রমাণ ও নজির রয়েছে। ভালোবাসতে হবে। আপনি যে কাজটাই করেন না কেন, আবৃত্তি, সংবাদ পাঠ বলে কথা না, যে কাজটাই করেন না কেন কাজটাকে আপনার ভালোবাসতে হবে, সেখানে আনন্দ পেতে হবে, চেষ্টা থাকতে হবে, তাহলে আপনি অনেক দূর আগাতে পারবেন। পজ প্রজেকশন গেল, এবার উচ্চারণে আসি। উচ্চারণ সঠিক করতে হলে আমাদের
স্বল্পপ্রাণ এবং মহাপ্রাণ ব্যঞ্জনবর্ণের যে ধ্বনিগুলো আছে, এই ধ্বনিগুলোকে প্রথমে পরিশুদ্ধ করতে হবে। এগুলি পরিশুদ্ধ করার এক নিয়ম আছে। আমি কথা বলার ফাঁকে বোর্ডেও এগুলো দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে লিখতে হবে। যেমন ক, খ, অনেকের উচ্চারণটা কেমন হয়ে যায়, ক, খ, মানে খটা যখন বলে মনে হচ্ছে যেন কয়েরই আরেকটি রূপ, স্পষ্ট করে সে বলতে পারে না। ক, খ, কিরকম, কে এ ক, কে এইচ এ খ, গ, ঘ, জি এ গ, জি এইচ এ ঘ, চ, ছ, সি এইচ এ চ, সি এইচ এইচ এ ছ, জ, ঝ, জে এ জ, জে এইচ এ ঝ, প, ফ, পি এ প, পি এইচ এ ফ, ব, ভ, বি এ ব, বি এইচ এ ভ। এরকম বেশ কিছু স্বল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি আছে। প্রথমত এই স্বল্পপ্রাণ এবং মহাপ্রাণ যে ধ্বনিগুলো আছে বা অক্ষরগুলো, ব্যঞ্জন বর্ণগুলো আছে, সেগুলোকে আপনার কণ্ঠে আয়ত্ত করতে হবে। আপনার মস্তিষ্কে ছাপগুলো একদম স্পষ্ট করতে হবে। এগুলো প্র্যাকটিস করতে হবে ধরে ধরে। প্রতিদিন 20-30 বার করুন না, 15 দিন। সারা জীবনের জন্য আমি মনে করি যে আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন। কি এমন কঠিন কাজ? কোনো কিছুই না, ইজি, সো সিম্পল। স্বল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি কাকে বলে এটাও একটু জেনে রাখা ভালো। যে ব্যঞ্জন বর্ণটি উচ্চারণের সময় শ্বাসের আঘাত অল্প আসে তাকে স্বল্পপ্রাণ ধ্বনি বলে। যে ব্যঞ্জন বর্ণটি উচ্চারণের সময় শ্বাসের আঘাতটা একটু দীর্ঘ হয় বা শ্বাসবায়ু বেশি বেরিয়ে আসে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। যেমন দেখুন, হাত রাখুন ঠোঁটের সামনে, বলুন ক, ক। আবার যখন বলবেন খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, প, ফ, ব, ভ। দেখুন প্রতিটি মহাপ্রাণ ধ্বনির ক্ষেত্রে কিন্তু নিঃশ্বাস বা শ্বাসবায়ুটা বেশি বেরিয়ে আসে, ফোর্সটা বেশি। তো যেখানে শ্বাসবায়ু কম বেরোয় সেটাকে বলে স্বল্পপ্রাণ ধ্বনি। যেখানে শ্বাসবায়ু একটু বেশি বেরোয় তাকে বলে মহাপ্রাণ ধ্বনি। তার প্রাণটা একটু বেশি, একটু বড়। আচ্ছা, যাই হোক, আপনি বুঝে গেছেন। এই উচ্চারণগুলো প্র্যাকটিস করুন, পজটি প্র্যাকটিস করুন, প্রজেকশনটি প্র্যাকটিস করুন। ওই যে আবার একটু ছড়াটাতে ফিরে আসি, ওই দেখা যায় তাল গাছ, দূরত্বটা বুঝালাম। তারপর বললাম ওই আমাদের গা, ওই আমাদের গা। তাল গাছটা কিন্তু দেখতে একটু কাছে মনে হয়, যদিও দূরে, গায়ের মধ্যেই, কিন্তু গ্রামটা মানে খালি চোখে দেখে আর একটু বেশি দূরে মনে হয়। সেই কারণে ভিজুয়ালাইজেশন করার জন্য, এই শব্দের ভিতরে চিত্রণটা আরও প্রাণবন্ত করার জন্য দেখুন বলা হচ্ছে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। দ্বিতীয় ওইটা মানে গ্রামের কথাটা যখন বলা হচ্ছে, ওইটাকে আরেকটু টেনে আরেকটু উপর থেকে উচ্চারণের চেষ্টা চলছে, যেন মনে হচ্ছে যে তাল গাছটা থেকে গ্রামটা আরেকটু বেশি দূরে, যেটা আমরা খালি চোখে দেখে থাকি। ওই বাস্তব চিত্রটাকে শব্দের ভেতর দিয়ে প্রকাশের চেষ্টা। দেখুন, একটি কবিতা ধরুন, যদি এরকম একটি লাইন থাকে, ভোরের আকাশে উঠিল সূর্য, তখন কি করছি আমরা? দেখুন, ভোরের আকাশে উঠিল সূর্য, এটা কিন্তু বিস্তৃত হয়ে যাচ্ছে, মানে আলোটা ছড়িয়ে পড়ছে যেন। আবার যদি বলি
রাঙা সূর্য অস্ত গেল ওই। দেখুন, এটা কিন্তু মনে হচ্ছে নিভে আসছে শব্দটা। রাঙা সূর্য নিভে আসে ওই। ধীরে ধীরে এটা ক্লোজ হয়ে যাচ্ছে, একটা ছড়িয়ে পড়ছে, ব্যাপ্ত হচ্ছে, আর একটা ক্লোজ হয়ে আসছে। কেন এটা হলো? দুটোর মধ্যে কিন্তু সূর্য ছিল, তাই না? একটা হলো সূর্য হাসতেছে, সকাল হচ্ছে, আর একটা হচ্ছে সূর্য অস্তমিত গিয়ে মানে পুরো পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এই যে রসটুকু, এই যে ব্যঞ্জনাটুকু আমি ক্রিয়েট করলাম, বা আপনি ক্রিয়েট করে আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করলেন, এই ব্যঞ্জনাটি যে কোনো কবিতা আবৃত্তিকে অনেক বেশি প্রাণবন্ত করে তোলে। তাহলে আমরা যে কটা জিনিস আজকে শিখলাম সেটা হচ্ছে পজ, বিরতি। পজ মানে বিরতি, ছোট ছোট বিরতি। আর প্রজেকশন মানে হচ্ছে কণ্ঠের স্তর। আর হচ্ছে পজ, প্রজেকশন। উচ্চারণ করার ক্ষেত্রে কিভাবে ব্যঞ্জন বর্ণের স্বল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনিগুলো উচ্চারণ করতে হয়। আর শিখলাম হচ্ছে ব্যঞ্জনা সম্পর্কে একটা ধারণা আমরা পেয়ে গেলাম। তো মোটামুটি আপনারা সকলে ভালো থাকবেন। আজকের ক্লাসকে আর দীর্ঘায়িত না করি, অলরেডি প্রায় 40-45 মিনিট মতো বোধহয় হয়ে গেছে। ভিডিও এতটা দীর্ঘ করতে চাইনি যদিও। তারপর শিক্ষার্থী যারা, আজকের শিক্ষার্থী বন্ধুরা, তারা আজকে এক সময় অনেক বড় জায়গায় যাবে। তারা যেন দেশ জাতি মানুষের কল্যাণে প্রয়োজনে কাজে লাগে, এজন্য অন্তর্নিহিত সম্পদ, তাদের ভেতরের কিছু গুণাবলী নিয়েও আমি কথা বলি, তাদের দায়িত্ব নিয়ে আমি কথা বলি। আশা করি আমার এই কথোপকথনগুলোকে অতি বচন হিসেবে না দেখে এগুলো অন্তরে ধারণ করবেন, এগুলো সকলের জন্য কল্যাণে কাজে লাগাবেন। ভবিষ্যতে আপনার পরিচিতি, আপনার অবস্থানকে মানুষের জন্য একটু কাজে লাগাবেন, এটা আমার বিনীত অনুরোধ। আমি এই যে আপনাদের জন্য দীর্ঘ সময় কষ্ট করে করে আমি ভিডিও ক্লাসগুলো বানাচ্ছি, সেজন্য কোথাও থেকে কিন্তু আমি একটি ফুল উপহার পাচ্ছি না, কোথাও থেকে একটি বইও উপহার পাচ্ছি না। এজন্য কেউ আমাকে অর্থ কোনো রকম অর্থ বিনিময় দিচ্ছে না। আমি কি চাই? আমি চাই যে এমন কিছু শিল্পী ভালো অবস্থানে যাবেন যাদের মানসিকতাও একই সাথে হবে সুন্দর। আবৃত্তি ক্লাসগুলোতে এবং কমার্শিয়াল যে সংবাদ পাঠ ক্লাসগুলোতে তারা ধরাবাঁধা কিছু নিয়মে আপনাদের কিছু জিনিস শিখিয়ে থাকে। তারা তাদের টাকার বিনিময়ে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে তারা এগুলো রান করে থাকে। কিন্তু আমি মনে করি যে প্রতিটি শিক্ষক, প্রকৃত শিক্ষকের কাজ হচ্ছে, এবং প্রতিটি বিদ্যানিকেতনের কাজ হচ্ছে, প্রতিটি ইউনিভার্সিটির কাজ হচ্ছে শুধুমাত্র একাডেমিক সার্টিফিকেট দেওয়া নয়, তার ভিতরের অন্তরের সুকুমার যে বৃত্তিটা আছে সেটাকেও জাগ্রত করতে হবে, বিকশিত করতে হবে, তাকে ভালো দিকে ধাবিত করা, কল্যাণের পথে তাকে আগ্রহী করে তোলা। একজন প্রকৃত উঁচুমানের শিক্ষকের এটাও একটা বিরাট দায়িত্ব। সো আমি আমার দায়িত্বটুকু পালন করার চেষ্টা করছি, আপনি আপনারটা করবেন। আমি আমার বড়দেরকে সম্মান করি। আমি আশা করব আপনাদের ভিতরেও সেই সুন্দর গুণাবলীটি থাকবে: বিনয়, নম্রতা, ভদ্রতা, ধৈর্য, মনের সৌন্দর্য, রুচিশীলতা, ভয়হীনতা এবং চমৎকারিত্ব, সুন্দর মানসিকতা। এগুলো কিন্তু মানুষের অনেক অনেক বড় হবার পথ। এগুলো মানুষ বুঝতে পারে না আসলে। হ্যাঁ, আপনি ওই 50,000 টাকা বেতন পেয়েই যদি আপনি মনে করেন এটি আপনার জীবনের সর্বোচ্চ সফলতা, ভুল। ওই আপনি যখন খ্যাতি পাচ্ছেন, একটি চাকরি পাচ্ছেন, আপনি একটু পরিচিত হচ্ছেন, গুডউইল হচ্ছে, ওইটা হচ্ছে আপনার অনেক বড় হবার প্রাথমিক স্তর। আপনি ক্লাস 5-এ উঠলেন মাত্র, আপনাকে ডক্টরেট পর্যন্ত যেতে হবে, আপনাকে সর্বোচ্চ মোকামে যেতে হবে, ওইটা আপনার ক্লাস 5। ওইখানে আপনি নিজেকে বিকশিত করে আপনি পুরো ওয়ার্ল্ডের যে গুড এনার্জিগুলো, গুড ভাইবগুলো, অপরচুনিটিগুলো, চমৎকার জিনিসগুলো, ওগুলোকে আপনার দিকে টানার যেমন চেষ্টা করবেন, অন্যদেরকে সেই কিছু সুবিধা দিয়ে, কিছু সুযোগ দিয়ে, কিছু সহযোগিতা দিয়ে আপনিও নিজেকে তাদের কাছে গ্রহণযোগ্য করে তুলবেন। তাহলে জীবনে অনেক সমৃদ্ধ হতে পারবেন, অনেক বড় হতে পারবেন। আনএক্সপেক্টেড, যেটা জীবনে কখনো প্রত্যাশা করেননি, আপনার ভাবনার দুয়ারে ছিল না, আপনার সুন্দর একটু আচরণ, সুন্দর একটু হাসি দিয়ে সকলের সঙ্গে মোলায়েম ব্যবহার, কোমল ব্যবহার, আপনার নম্রতা, ভদ্রতা, আপনার চমৎকারিত্ব, কোথা থেকে যে আপনি যাকে হয়তো সাধারণ চোখে একদম ক্ষুদ্র ভাবছেন, কাউন্টই করছেন না, তাকে আপনি দেখতেই পাচ্ছেন না, আপনার টিভি স্ক্রিনে চেহারা দেখা যাচ্ছে, আপনি নিজেকে বিরাট ভাবছেন, কিন্তু আপনার পাশে হয়তো সাধারণ একটি
যানবাহনে অথবা সাধারণ একটি মিটিংয়ে যে ভদ্রলোকটি আপনার পাশে বসে আছে সে কে, হয়তো আপনি এটা অনুধাবন করার সুযোগই পাবেন না যদি আপনি আপনার বিনয়, আপনার সৌন্দর্য, আপনার হাসি, আপনার চমৎকারিত্ব, আপনার মূল্যবোধ এগুলির দ্বারা যদি তাকে আপনি মোহিত করতে না পারেন, আপনি যদি মন্ত্রমুগ্ধ করতে না পারেন। ওটা পারতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে জীবনে অনেক 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 বড় হওয়ার পথ। হ্যাঁ, আমি আশা করি 50,000 টাকা দামের বেতনের চাকরিজীবী হওয়াটাই আপনাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হবে না। আপনারা অনেক বড় হবার জন্য, উচ্চ মুকামে যাওয়ার জন্য আপনার নিজেকে মানবিকভাবে, মানসিকভাবে আপনারা প্রস্তুত করবেন এবং শৈল্পিক মানদণ্ডে আপনারা এমন এক উচ্চতায় বসবাস করবেন যেন মানুষ প্রশিক্ষক হিসেবে আমার নাম অত্যন্ত গৌরবের সঙ্গে, অত্যন্ত সম্মানের সঙ্গে, অত্যন্ত রেসপেক্টের সঙ্গে উচ্চারণ করে। এটুকুই আমি চাই, এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। যেন মানুষ না বলে যে অমুকে সুযোগ পেয়েছে ঠিকই, ওনার কাছ থেকে শিখেছে, কিন্তু সে তো অতটা মানে এই জায়গাটা আসবার মতো অতটা যোগ্য না, আরও শিখে আসা উচিত ছিল, এরকম যেন জিনিসটা না বলে আর কি। তো আপনারা একটু একটু পরিশ্রম করে, একটু কষ্ট করেন, নিজেকে একটু আত্মবিশ্বাস করে তোলেন। হ্যাঁ, শাহরুখ খান দেখতে সুন্দর নয়, ভালো নাচ জানে না, ঋত্বিকের মতো ইন্ডাস্ট্রিতে তার কোনো ভালো পরিচিত লোক ছিল না, বেঞ্চে বসে থাকতো ক্ষুধার্ত, যখন সমুদ্রের পাশে বসে থাকতো বালুকা বেলাভূমির পাশে যে সবচেয়ে বড় বাড়িটা, মনে মনে বলতো আমি বাড়িটা একদিন কিনবো, আমি সত্যিকারের, আমি যেখানে যেতে চাই আমি সেই শাহরুখ খান হব। প্রতিদিন নিজেকে আয়নায় দাঁড়িয়ে কথাটা বলতো। এটাকে বলে অটো কমান্ড, এটাকে বলে সেলফ কমান্ড। আপনিও নিজেকে একটা বড় জায়গায় নিয়ে যাবেন, সেই আত্মবিশ্বাস তৈরি করে প্রতিনিয়ত নিজেকে এই জিনিসটা স্মরণ করিয়ে দিন। এটা একটা মেডিসিনের মতো কাজ করবে আপনার ভেতরে। আগে প্রথম আপনি যা হতে চান, আগে প্রথম বিশ্বাস করতে হবে আপনি সেটা হতে পারবেন, এবং আপনি সেটা, তাহলে আপনি আজ হোক, কাল হোক, 3 বছর পরে হোক, আপনি সেই জায়গায় পৌঁছাবেন এবং আপনি সেটা হতে পারবেন। মানুষ তার স্বপ্নের সমান বড়। ভেতরের গোপন কথা বলে দিলাম, এই কথা আপনি হয়তো আরও শুনেছেন, কিন্তু এই কথাটি হৃদয়ের খুব গভীরে আপনি রোপণ করে এটার গুরুত্বটা আপনি অনুধাবন করতে পারেন নাই। মানুষ তার স্বপ্নের সমান বড়। রোপণ করেন, ভিতরে রোপণ করেন, অনেক বড় হতে পারবেন। মানুষ অনন্ত সম্ভাবনাময়, মানুষ লিমিটেড কোনো ভার্সন না। প্রতিটি মানুষ পৃথিবীর জন্য সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ একটি আশীর্বাদ। আমি আপনাকে আধ্যাত্মবাদের খুব ভেতরের গোপন গভীর সূত্র শোনালাম। আবৃত্তির ক্লাসে এগুলো শোনানোর কথা আমার নয়, কিন্তু আপনি যাই করতে যান, যেখানেই সফলতা চান, আপনাকে এই বিষয়গুলি, গোপন সূত্রগুলো আগে জানতে হবে। আমি ক্লাসের শুরুতে একটি ধাঁধা দিয়েছিলাম যে কি শব্দটি আছে 2 ভাষায় 2টি অর্থ দাঁড়ায় এবং পৃথিবীর সমস্ত মানুষের কার্যক্রমের পেছনে এই একটি উচ্চারণ কাজ করে। শব্দটা বলে দিচ্ছি, শব্দটা হলো লাভ। লাভ, LOVE, লাভ সমান ভালোবাসা, লয় আকার ভ লাভ সমান হলো বেনিফিট। দেখেন, 2 ভাষায় 2টা শব্দ হয়ে গেছে, উচ্চারণ কিন্তু একটা, লাভ। কিন্তু ইংরেজিতে যখন বলছি LOVE, লাভ সমান ভালোবাসা হয়ে যাচ্ছে, আর বাংলা যখন বলছি লাভ সমান বেনিফিট হয়ে যাচ্ছে। এখন আপনি বলেন তো, পৃথিবীর কোনো মানুষের কোনো কার্যক্রম কি আছে যেটার পিছনে এই 2টা শব্দ ছাড়া আর কোনো শব্দ আছে? এটা কেন জানতে হবে আপনাকে? এটা কেন শিখতে হবে আপনাকে? কারণ আপনি যদি আপনার ভেতর থেকে অনন্ত সম্ভাবনাময় মানুষটিকে আপনি আনলক করতে চান, আপনি যদি যে কোনো ডোরকে, অপরচুনিটি ডোরকে আপনার জন্য আপনি ওপেন আপ করতে চান, তাহলে আমার জন্য নয়, আপনার জন্য নয়, পৃথিবীর সবার জন্য যে সূত্র LOVE, লাভ, লয়াকার ব লাভ, এই 2টা জিনিস আপনাকে আগে বুঝতে হবে যে পৃথিবীর সব মানুষের কার্যক্রমের পিছনে এই 2টা শব্দ আছে, একই উচ্চারণে লাভ। আপনি যখন একটা প্রতিষ্ঠানে কাজ করছেন, আপনি যদি একজন খুব ভালো সংবাদ পাঠক হন এবং আপনি যদি সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে পারেন, ভিজুয়ালি আপনাকে যদি খুব নাইস লাগে, একটা নাইস প্রেজেন্টেশন মনে হয়, তাহলে এটা কোম্পানির জন্য একটা লাভ, বেনিফিট। আপনি আপনার মায়ের জন্য একটা জায়নামাজ কিনেছেন, এখানে কিন্তু আপনার কোনো বেনিফিট নাই, এই ইনভেস্টমেন্ট কিন্তু আপনি বেনিফিটের জন্য করেন নেই। আপনি এটা কিনেছেন কেন? কারণ আপনি মাকে ভালোবাসেন, LOVE, লাভ।
তাহলে পৃথিবীর যত মানুষের যত কার্যক্রম আছে, লাভ, LOV লাভ, আর লয়কার লাভ, এই দুইটা ছাড়া কোনো কিছু নাই। সো এই দুইটা মাথায় রেখা যে কোনো জায়গায় কামিয়াবি হতে চাইলে কিভাবে, হ্যাঁ, আপনি মনে করেন এক জায়গায় মার্কেটিংয়ের চিফ হিসেবে ঢুকতে চাচ্ছেন, কোম্পানিকে আপনি বুঝান যে ভাই আমি যদি আপনার এখানে জব করার সুযোগ পাই, আজকে আপনার রুজি হচ্ছে 10 টাকা, আমি টার্গেট নিয়ে কাজ করব, আমি আপনাকে 12 থেকে 13 টাকা আমি চেষ্টা করব 15 টাকায় পৌঁছানোর। আমি যদি কোম্পানিকে 15 টাকা এনে দিতে পারি, তাহলে আমাকে যদি আপনি আগের স্টাফের চেয়ে 10,000 টাকা 5,000 টাকা আপনি বেশি স্যালারি দেন, তাতে তো আপনার লস নেই, তাতে আপনার লাভ। আপনি আপনার কনফিডেন্স শো করেন, এটা তো বেয়াদবি নয়। আপনি আপনার জায়গাটা, আপনার অভিজ্ঞতাটাকে আপনি যদি তাকে বোঝানোর চেষ্টা করেন, সে যদি বুঝতে পারে এবং মনে করে যে হ্যাঁ আপনি পারফেক্ট, আপনার অভিজ্ঞতা আছে, আপনার ব্যাকগ্রাউন্ড আছে, আপনার কনফিডেন্স আছে, সে অবশ্যই আপনাকে সুযোগ দিবে। আমি দিব। এই ধরনের কোনো কর্মী এসে যদি আমাকে বলে যে আমি আমি আপনার কোম্পানিতে কাজ করতে চাই, আজকে এখানে 10 টাকা রুজি থাকলে আমি 15 টাকা পর্যন্ত পৌঁছে নিয়ে দেবো, আমি দেখবো আমার লাভ আছে। আবার আমি যদি দেখি যে আমার একটা কাজিন ভাই বা আমার একটা বন্ধু বা আমার একটা বান্ধবী বা আমার একটা পরিচিত মানুষ, সে আমার জন্য আমি অসুস্থ হলে দোয়া করছে, বা আমার জন্য কোনো দিন আমার বার্থডেতে একটা ফুল নিয়ে গিফট নিয়ে আসছে, বা আমার কবিতার পাঠটা পড়ে সেই কবিতাটা সম্পর্কে সে একটা সুন্দর উক্তি করেছে, বা একটা কমেন্ট করেছে, বা একটা ভালো কিছুকে সে শেয়ার করেছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, তখন কিন্তু তার প্রতি আমার সামান্য একটু হলেও ভালোবাসা তৈরি হবে। এখানে আমিও কোনো ব্যাপার না, আপনিও কোনো ব্যাপার না। বিষয়টা বোঝানো হলো যে কীভাবে আপনি লাভ, LOV লাভ এবং লাইকার লাভ ফ্যাক্টরটাকে আপনি মিলাবেন এবং এটাকে আপনি মানে বাস্তবে আপনি এটাকে নিয়ে আসবেন। হ্যাঁ, আপনার যতটুকু সামর্থ্য আছে, হ্যাঁ, আপনি একজনকে 20 লাখ 50 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিবেন, এটা আমি বলি না, হ্যাঁ, কিন্তু আপনার তো যদি 5 টাকা দামের বাদাম কিনে খাওয়ানোর যদি আপনার সামর্থ্য থাকে, তাকে 5 টাকায় বাদাম কিনে দিয়ে বলেন না যে ভাই বাদাম সেটা না হোক, আপনি একটা তার জন্য একটা চকলেট, আপনি তার জন্য একটা ফুল, একটা গোলাপ ফুল নিয়ে গিয়ে বলেন না যে ভাই আমার সামর্থ্য এইটুকু, কিন্তু আপনার জন্য ভালোবাসা আমার বুকে আছে অসীম, আমার এই প্রতীক স্বরূপ এটা গ্রহণ করুন। সে কি খুশি হবে না? মানুষ হলে হবে। বুকের ভিতরে যদি হৃদয় থাকে তাহলে হবে। হ্যাঁ, তো যারা অনেক উপরে গিয়েছে সমাজে, অনেক বড় এস্টাবলিশমেন্টে আছে, সবার ভিতরে তো আর এই হৃদয়টা থাকে না, এই সৌন্দর্য বোধটা থাকে না, এই ভালোবাসাটা থাকে না। ওই কারোর মধ্যে একটু ফ্যাক্টরটা লাইকার লাভ বেনিফিট ফ্যাক্টরটা বেশি কাজ করে, কারোর ভিতরে LOV লাভটা বেশি কাজ করে। কার ভিতরে কোনটা কাজ করে এটা বুঝে নিয়ে আপনি যদি তাকে মোটিভেট করতে পারেন, আপনার পার্সোনালিটি দিয়ে যদি তার প্রতি ইমপ্রেশন তৈরি করতে পারেন, আপনার এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে। আর উপরে সৃষ্টিকর্তা আছেন, নিচে মাটিতে আমি আছি, আপনার জন্য দোয়া করব, যতটুকু সাপোর্ট তথ্য দিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক, যতটুকু পারা যায়। হ্যাঁ, আমি খুব সাধারণ একজন মানুষ, আমি যতটুকু পারি আমি সেটুকু চেষ্টা করব, সেটা দোয়া করে হোক, তথ্য দিয়ে হোক, বা আপনাকে এগিয়ে দেবার প্রেরণা দিয়ে হোক, আপনার স্বপ্নটাকে শক্তিশালী করে হোক, আমি চেষ্টা করব। ভালো থাকুন।